তো গুড মর্নিং ছাত্র সমাজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আমাদের এই নতুন চ্যানেল। আমরা পারিশ্রমিক ব্যাচ শুরু করেছিলাম, সেই ব্যাচে আমাদের জীবন বিজ্ঞান আজকে স্টার্ট হবে। আচ্ছা, জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার, আমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো কথার মধ্যে রয়েছে জীব। আমরা জীব কাকে বলবো? জীব কি সবাইকে জীব বলা যাবে? আমার হাতে একটা পেন আছে, এটাকে আমরা জীব বলতে পারবো? না, পারবো না। কেন পারবো না? অবশ্যই জীবের একটা ডেফিনেশন রয়েছে, একটা সংজ্ঞা রয়েছে। তোমরা জীব বলতে সাধারণত জানি যা প্রাণ আছে, যে চলন বা গমন করে, সে নড়াচড়া করে, চলতে পারে, তারপর সে খাবার গ্রহণ করে, সে বেশ কিছু তার চরিত্র রয়েছে। তো সেগুলো তোমরা ছোটবেলা থেকে পড়েছো যে জীব কাকে বলে। আর নিয়ন্ত্রণ মানে কি? একটা জীবকে, অর্থাৎ জীবের দেহটাকে কে নিয়ন্ত্রণ করছে? অর্থাৎ একটা জীবের দেহ রয়েছে, সে দেহটা কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, কীভাবে রেগুলেট হচ্ছে, মানে চলছে। ব্যাপারটা হচ্ছে যে একটা জীবের দেহ কীভাবে কাজ করছে, মানেটা এরকম, একটা জীবের দেহ কীভাবে কাজ করছে সেই সম্পর্কে কিন্তু আমাদের চ্যাপ্টারে দেওয়া আছে। তো সমন্বয় জিনিসটা কি? একটা মিল রয়েছে, সম্পর্ক রয়েছে, মানে আমাদের প্রত্যেকটা অঙ্গ রয়েছে, মস্তিষ্ক রয়েছে, আমাদের হার্ট রয়েছে, কিডনি রয়েছে। তো প্রত্যেকটা অঙ্গের সঙ্গে কিন্তু একটা মিল রয়েছে, যোগাযোগ রয়েছে, এটা বলছে সমন্বয়। তো তাদের মধ্যে নিয়ন্ত্রণ রয়েছে এবং সমন্বয় রয়েছে। তো আমাদের পুরো শরীর কিসের সাথে সমন্বয় রয়েছে? স্নায়ু কোষের মাধ্যমে, নিউরনের মাধ্যমে। তো এই যে নার্ভ সেল রয়েছে, সেই নার্ভ সেল কিন্তু আমাদের পুরো শরীরে ছড়িয়ে রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমাদের একটা সমন্বয় ঘটেছে। তো চ্যাপ্টার শুরু করার আগে আমাদের দুটো কথা জানতে হবে। একটা হচ্ছে উদ্দীপক কি, আর একটা কথা হচ্ছে সংবেদনশীলতা কি। উদ্দীপক কাকে বলে আর সংবেদনশীলতা কাকে বলে? তো উদ্দীপক জিনিসটা কি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। উদ্দীপক মানে হচ্ছে স্টিমুলাস, মানে কি? যে কাজটা করতে উৎসাহিত করবে, কাজটা করতে কি করবে? উৎসাহিত করবে। যেমন তোমাদের আমি বললাম, ধরো তোমরা কয়েকজন বন্ধু রয়েছো, তো কোথাও একটা বেড়াতে যাবা। কি বললাম? তোমরা কয়েকজন বন্ধু রয়েছো, তো কোথাও বেড়াতে যাবা। যখন বেড়াতে যাবা, তো প্ল্যান করলা যে হ্যাঁ আমরা এই জায়গায় যাব, সব কিছু প্ল্যান করা হয়ে গেল। যেদিন বেড়াতে যাবা সেদিন সকালে কিন্তু ফোন করে একটা বন্ধু বলছে যে আমার যাওয়া হবে না। কি বলছে? আমার যাওয়া হবে। এবার তার কিন্তু একটা বেস্টি আছে। বেস্টি মানে কি? একদম খুব কাছের বান্ধবী হতে পারে। তো সে কি বলছে যে না রে বান্ধবী, তোকে যেতেই হবে, তুই না গেলে আমিও যাব না। যেহেতু বেস্টির কথা ফেলতে পারল না, সে কিন্তু রাজি হয়ে গেল। এই যে বেস্টির কথাই যে বান্ধবীটা রাজি হলো বা যে বন্ধুটা রাজি হলো, সে বেস্টি তার কাছে হয়ে গেল একজন উদ্দীপক। কি বললাম? বেস্টিটা হয়ে গেল তার কাছে উদ্দীপক। জিনিসটা কি স্যার? একটু ভালো করে বোঝাচ্ছি। আর
উদ্দীপক মানে কি, যেসব জিনিসের প্রভাবে, কি বললাম, যেসব জিনিসের প্রভাবে একটা জীব সাড়া দেয়। মানেটা কি স্যার? বুঝলাম না, বুঝাচ্ছি। বলে যেসব জিনিসের প্রভাবে একটা জীব সাড়া দেয় তাকে উদ্দীপক বলে। যেমন যদি তোমাকে খিদে লাগে, খিদে পাই, তাহলে কি করবে? খাবার খাবে। এই যে খিদে, খিদেও কিন্তু একটা উদ্দীপক। খিদের জন্য তুমি কি খাবার খেলা। বা তোমাকে যদি পিপাসা লাগে, তো কী করবা? জল খাবা। এই পিপাসাটা কিন্তু একটা উদ্দীপক। বোঝা গেছে? যেসব জিনিসের প্রভাবে একটা জীব কী করে? সাড়া দেয়। সাড়া মানে কি স্যার? ধরো তোমার একটা বান্ধবী বা বন্ধু তোমাকে এক থাপ্পড় দিল, এটা ধরো একটা উদ্দীপক। যে থাপ্পড় মারলো, এটা একটা উদ্দীপক। তুমিও ঘুরিয়ে দিলা দু থাপ্পড়। তো তোমাকে একটা উদ্দীপক দিল, থাপ্পড় মারলো, তুমিও ঘুরিয়ে দুই থাপ্পড় দিয়ে দিলা, তো তুমি একটা সাড়া দিলা। বা তুমি সামনে বেঞ্চে বসে আছো ক্লাসে, পিছের বেঞ্চে তোমার বন্ধু বা বান্ধবী আছে, তো পিছন থেকে চিমটি কাটছে, চিমটি তো বুঝো, চিমটি কাটছে। তো তুমি কি করবা? রেগে গিয়ে হয় স্যারকে বলবা, না হলে ওকে কিছু করবা, মারবা। তো এই যে রেগে গিয়ে স্যারকে বললা যে স্যার আমাকে চিমটি কাটছে, তো তুমি যে স্যারকে জানালা, এটা হচ্ছে একটা সাড়া দেওয়া। এটাকে বলা হয় সংবেদনশীলতা। সে যে চিমটি কাটলো, এটা হচ্ছে একটা উদ্দীপক। আর তুমি যে স্যারকে জানালা যে স্যার আমাকে চিমটি কাটছে, এটা হয়ে গেল সংবেদনশীলতা। তাহলে জিনিসটা কি বলছে? যেসব জিনিসের প্রভাবে, কি বললাম, যেসব জিনিসের প্রভাবে, যেসব জিনিসের প্রভাবে কোনো জীব, যেসব জিনিসের প্রভাবে কোনো জীব সাড়া দেয়, কি বললাম, যেসব জিনিসের প্রভাবে কোনো জীব সাড়া দেয় তাদের বা তাকে উদ্দীপক বলে। আর কি বলে? উদ্দীপক বলে। উদ্দীপককে ইংরেজিতে বলে স্টিমুলাস। কি বললাম? তো বলছে যেসব জিনিসের প্রভাবে একটা জীব সাড়া দিচ্ছে, সেটা কি হয়ে যাবে? উদ্দীপক। কোনো সমস্যা? তাহলে স্যার সংবেদনশীলতা জিনিসটা কি? তো এই উদ্দীপকের প্রভাবে যে সাড়া দিচ্ছে, তুমি ধরো পেঁয়াজ কাটছো, অনেকে পেঁয়াজ কেটেছে, ছেলে হোক মেয়ে হোক, কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পেঁয়াজ অনেকে কেটেছে। যখন পেঁয়াজ কাটবা দেখবা যে একটা চোখ দিয়ে জল বেরোয়। ভেবে নাও যেখানে পেঁয়াজটা উদ্দীপক, সে পেঁয়াজের জন্য তোমার চোখ দিয়ে জল বেরোলো। এই চোখ দিয়ে জল বেরোলো, এটা হচ্ছে একটা সংবেদনশীলতা। তো যেসব জিনিসের প্রভাবে, সে যা কিছু হতে পারে। ধরো তুমি বাড়ি ফিরছো, রাত হয়ে গেছে 10টা, তোমাদের বাড়িটা রয়েছে গ্রামের একদম শেষে। তো তোমাদের বাড়িটা সব শেষে রয়েছে, এবং তোমাদের বাড়ি যাওয়ার জন্য একটা ছোট একটা জঙ্গলের মতো রয়েছে। জঙ্গল মানে কি? ছোটো মোটো কয়েকটা গাছ আছে, লিচুর গাছ, আমের গাছ। সেটা পার হয়ে তোমাদের বাড়ি। রাত্রিবেলা তুমি একা আছো, 10টার সময় যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, হঠাৎ একটা আওয়াজ পেলে, যে কোনো আওয়াজ হতে পারে, তখন কি হবে? কি হবে তোমরা জানো? এই যে যেটা হবে সেটা কিন্তু সংবেদনশীলতা। আর যদি ভয়, আসলে এখানে উদ্দীপকটা কি? ভয়। ভয়ের মধ্যে কিন্তু ভূত লুকিয়ে আছে। ভয় করলে ভূত আছে, ভয় করলে ভূত নেই, ভয় না করলে ভূত নেই। তো বলছে যে তুমি যে এই কি বললে, একটা সাড়া দিলে, ওটা হচ্ছে সংবেদনশীলতা। যার জন্য সাড়া দিলে, সে ভয়টা হচ্ছে উদ্দীপক। তো বলছে উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার, উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ধর্মকে সংবেদনশীলতা বলে।
বললাম উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ধর্মকে সংবেদনশীলতা বলে। তাহলে যার জিনিস, যেসব জিনিসের প্রভাবে একটা জীব সাড়া দিচ্ছে সেটা হচ্ছে উদ্দীপক, আর উদ্দীপক প্রভাবে সে যে কাজ করছে সেটা হচ্ছে সংবেদনশীলতা। কোনো সমস্যা? এবার আমরা জানবো চলন জিনিসটা কি আর গমন জিনিসটা কি। এখানে অনেক ছাত্রছাত্রী ভুল করে যে চলন, চলার কথা আছে তাহলে এখানে জায়গা পরিবর্তন করবে, কিন্তু ঠিক তা নয়। তো বলছি চলনের কথাতে এই চলা শব্দটা আছে, তো অনেক ছাত্রছাত্রী ভাবে যে চলন মানে জায়গা পরিবর্তন করবে, কিন্তু ঠিক তা নয়। সের ব্যাপারটা কি তাহলে বলছি। তাহলে সংবেদনশীলতা আর উদ্দীপক জিনিসটাকে বোঝা গেছে। কোনো সমস্যা? আশা করি সমস্যা থাকার কথা না। তাহলে এটা মুছে দিলাম। এবার হবে আমাদের চলন আর গমন। প্রথম কথা হচ্ছে চলন, যেটাকে আমরা বলি মুভমেন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে গমন, যেটাকে আমরা বলি লোকোমোশন। তাই তো? চলন জিনিসটা কি? চলবে না, চলবে না, ঠিক তা নয়। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে কথা বলছি, হাত পা নড়াচড়া করছি, এদিকে আসছি এদিকে আসছি, না এদিকে আসা না, ওটা ওটা গমন হয়ে গেল। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে যে হাত পা নড়াচড়া করছি, এটা কিন্তু আমার চলন। আর আমি এখান থেকে এদিকে চলে এলাম, এখানে চলে এলাম, এই যে এখান থেকে ওখানে গেলাম, এখান থেকে এখানে এলাম, যে জায়গা পরিবর্তন করলাম, এটা হয়ে গেল গমন। তাহলে চলন আর গমন জিনিসটা কি? যে প্রক্রিয়ায় জীব কি করে এক জায়গায় স্থির থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গটাকে নড়াচড়া করে, সেটা হয়ে গেল চলন। কি বললাম? যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে, যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে, এক জায়গায় স্থির থেকে কি করে অঙ্গ প্রত্যঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গ কি করে নড়াচড়া করে। নড়াচড়া মানে বুঝেন, তাকে চলন বলে। কি বললাম? যে এক জায়গায় স্থির থাকবে এবং এক জায়গায় স্থির থেকে কি করবে, নিজের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে নড়াচড়া করবে। এখানে আমি দাঁড়িয়ে আছি, এই যে কথা বলছি, মুখ নড়াচ্ছি, হাত নড়াচ্ছি, এটা হচ্ছে চলন। আমি যে সরে যাই এখান থেকে এখান থেকে এখানে সরলাম, এটা হচ্ছে গমন। আবার চলে এলাম এখানে, গমন ঘটলো। এখানে চলে এলাম, গমন ঘটলো। তো আমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাই, নিজের জায়গাটাকে পরিবর্তন করি, সেটা যাবে গমন, ওটা বলা হয় লোকোমোশন। যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করি, সেটা হয়ে যাবে চলন, যেটা আমরা ইংরেজিতে বলি মুভমেন্ট। লোকোমোশন কাকে বলে? যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় জীব নিজের স্থান পরিবর্তন, স্থান মানে জায়গা পরিবর্তন করে, যে প্রক্রিয়ায় জীব নিজের স্থান পরিবর্তন করে তাকে গমন বলে।
সহজভাষী। যদি স্থানটা পরিবর্তন করে তাহলে তাকে গমন বলবো। স্থান পরিবর্তন না করে এক জায়গায় স্থির থেকে নড়াচড়া করে সেটাকে বলবো আমরা চলন। কোনো সমস্যা? তো চলনের কয়েকটা স্পেশাল চলন রয়েছে, কয়েকটা বিশেষ চলনের উদাহরণ রয়েছে। একটা হচ্ছে শিশ্ম ন্যাস্টিক চলন। অবশ্য আমরা এটা ন্যাস্টিক চলনে পড়বো, তুমি একবার জেনে নাও, তোমাদের বই যেহেতু লেখা আছে তা একবার জেনে নাও। শিশ্ম ন্যাস্টিক চলন। আর একটা হচ্ছে প্রকরণ চলন। কি কি বললাম? শিশ্ম ন্যাস্টি চলন আর প্রকরণ চলন। শিশ্ম ন্যাস্টি, শিশ্ম মানে কি? স্পর্শ বোঝাচ্ছে। স্পর্শ মানে কি? ছোঁয়া। তোমরা দেখে থাকবে, দেখেছো কিনা জানি না, এক ধরনের গাছ হয় যার নাম হচ্ছে লজ্জাবতী গাছ। সে লজ্জাবতী গাছে পাতাগুলো যখন ছুবা দেখবা পাতাগুলো বন্ধ হয়ে যাবে। দেখেছো? হয়তো অনেকে ছুঁয়ে দেখেছো। তো এই লজ্জাবতী গাছে যখন তুমি হাত দিয়ে দেখবা, ছুঁয়ে দেখবা, পাতাগুলো বন্ধ হয়ে যাবে। তো এখানে সেটা বলা হয় শিশ্ম ন্যাস্টি চলন। এখানে কোথায় লজ্জাবতী গাছের পাতায় দেখতে পাওয়া যায়। মানে তুমি যে ছুঁড়লা গাছটাকে, স্পর্শ করলা, সেই স্পর্শ করার প্রভাবে কিন্তু গাছটা বন্ধ হয়ে যায়। গাছটা বন্ধ হয় না, সরি, গাছের পাতাগুলো মুদে যায়, বন্ধ হয়ে যায়। প্রকরণ চলন, বন চাড়াল। এই বন চাড়ালে কি হয়? তার পাতাগুলো কিন্তু উঠানামা করে, তার মধ্যে একটা মুভমেন্ট হয়। তো এটা তার মধ্যে যে কোষের মধ্যে যেটা রস রয়েছে, রস, তো তার মধ্যে কিছু জিনিস থাকে যার জন্য কি হয় যে সে গাছের পাতাগুলো কিন্তু উঠানামা করে। এটাকে বলা হয় রস, বলে রস স্ফীতিজনিত চলনও বলা হয়। তো প্রকরণ চলনকে রস স্ফীতিজনিত চলনও বলা হয়। বলছে গমন, গমন কয়েকটা রয়েছে। প্রথম যেমন সিলিয়ারি মুভমেন্ট, মানে সিলিয়ারি চলন, সিলিয়ারি চলন, চলন মানে এটা বলে গমন। সিলিয়া ফ্লাজেলা, শুনেছো তোমরা কথা? তো বিভিন্ন রকমের জনন কোষ রয়েছে। জনন কোষ মানে কি? যেগুলো কোষের মাধ্যমে কি হয় জনন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো আমাদের জনন কোষ কি রয়েছে? স্পাম রয়েছে, যেটাকে আমরা বলি মেল গ্যামেট। আর মেয়েদের ক্ষেত্রে ওভাম রয়েছে বা ওভা রয়েছে, এটা কিন্তু ফিমেল গ্যামেট। এগুলো কি হয়, আমাদের স্পামে কিন্তু চলার ক্ষমতা রয়েছে, রয়েছে তার মধ্যে একটা স্ট্রাকচার রয়েছে যার মাধ্যমে কিন্তু একটা লেজের মতো সে চলাচল করতে পারে। তো এই যে লেজের মতো যে স্ট্রাকচার রয়েছে, গঠন রয়েছে, যার মাধ্যমে সে চলাচল করতে পারছে, এটাকে বলছে সিলিয়ারি মুভমেন্ট। তো বলবা যে জনন কোষ। এটা হচ্ছে বৃত্তীয়, ইংরেজিতে লেখা থাকবে সার্কুলেশন। বৃত্তীয় গমন, বৃত্ত মানে কি? তোমরা দেখবা কুমড়ো গাছ, গাছ লক্ষ্য করলে দেখতে পাবা, কারো যদি বাড়ির আশেপাশে থাকে দেখতে পাবা যে কুমড়ো গাছে যে ধরো ডালপালা আছে, লতা পাতা রয়েছে, তো সেই লতাগুলো থেকে একটা ছোট ছোট কোচকানো, দোমড়ানো, মুচড়ানো একটা মানে সুতোর আকারে একটা জিনিস বের হয়। ওটা এক ধরনের গাছের মানে
লতার মতোই, কিন্তু সেটা খুব পাতলা হয়, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে, ওটাকে বলা হয় বৃত্তীয় গতি। এটা হলো কুমড়ো গাছে দেখতে পাবেন, কুমড়ো গাছে দেখতে পাবেন। আর তোমাদের রয়েছে চলরেণু। হ্যাঁ, বৃত্ত না বলে বলবো, আবর্ত গমন। চলরেণু, চল মানে কি চলমান। তো চলরেণুর মধ্যে কি কি রয়েছে? কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, যেমন ভলভক্স, ডায়াটম, ক্লামাইডোমোনাস। এরা কি করে? এরা কিন্তু জায়গা পরিবর্তন করতে পারে। এই চলনের মাধ্যমে কারা কারা জায়গা পরিবর্তন করে? পরীক্ষায় প্রশ্ন আসে যে গমনে সক্ষম এমন একটা উদ্ভিদের নাম লেখো। তো এগুলোর মধ্যে যে কোনো একটা লিখলে হবে, বা এমসিকিউ আসলে কিন্তু সবটাই মনে রাখতে হবে। ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম ইত্যাদি কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, যার মধ্যে কিন্তু এই চলনের মাধ্যমে তারা কিন্তু জায়গাটাকে পরিবর্তন করতে পারে। এটাকে বলা হয় চলনের সাহায্যে জায়গা পরিবর্তন। তো যদি এক জায়গায় স্থির থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গটাকে নড়াচড়া করে, সেটা হয়ে যাবে চলন। আর যদি জায়গাটা পরিবর্তন করে, সেটা হয়ে যাবে গমন। এবার আমরা একটা লোকের কথা জানবো। লোকটা কে? লোকটার নাম তোমরা সকলে শুনেছ। লোকটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু কি করেছিল? অনেক কিছু করেছে। হি ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট অ্যাট অল। তো সে অনেক কিছু করেছে। তার মধ্যে আমাদের কি মনে রাখতে হবে? উদ্ভিদে যে প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে, সেটা কিন্তু তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, উদ্ভিদে প্রাণ আছে সেটা কে প্রমাণ করেছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। আসলে এটা প্রশ্ন আসে না এরকম, তবুও মনে রাখবা। তো উদ্ভিদে যে প্রাণ আছে সেটা কে বলেছিল? এই আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছিল। উদ্ভিদের প্রাণ আছে। আর কি বলেছিল? তিনি কিছু যন্ত্রের সাহায্যে দেখেছিল উদ্ভিদে প্রাণ আছে। তাই তিনি দেখেছিল ক্রেস্কোগ্রাফ, নাম শুনেছেন আপনি? ক্রেস্কোগ্রাফ, রেজোন্যান্ট রেকর্ডার, রেজোন্যান্ট রেকর্ডার। আরো কিছু রয়েছে, ইলেকট্রিক প্রোব। এরকম কিছু যন্ত্রের সাহায্যে তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদও কিন্তু চলন বা গমন ঘটাতে পারে। এবার আমরা চলন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সাধারণত এটা কার চলন হবে? উদ্ভিদের চলন। তো আমাদের স্টার্ট হবে আজকে চলন। তাহলে চলন, চলন জিনিসটা কি বললাম, যে প্রক্রিয়ায় জীব এক জায়গায় স্থির থেকে নিজের যে অঙ্গ প্রত্যঙ্গটাকে সেটাকে নড়াচড়া করে, সেটা হচ্ছে হবে চলন। চলন মোটামুটি 3 ধরনের রয়েছে। কি কি স্যার 3 ধরনের? এখানে লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ট্রপিক চলন।
ট্যাকটিক চলন, একটু বেশি ভালো হতো যদি ট্যাকটিকটাকে আগে লেখা হয়। ট্যাকটিক চলন ট্রপিক চলন আর হচ্ছে ন্যাস্টিক চলন। এখানে প্রত্যেকটাতে একটা করে কথা মনে রাখতে হবে। ট্যাকটিক মানে কি, এখানে হবে উদ্দীপকের প্রভাবে, কি বললাম, উদ্দীপকের প্রভাব। টপিক মানে কি, উদ্দীপকের দিকে, মানে কার দিকে, উদ্দীপকের দিকে। আর ন্যাস্টিক ন্যাস্টিক মানে বোঝাবে তীব্রতা। কি বললাম, একটা প্রভাবে, একটা দিকে, একটা তীব্রতা। প্রথমে হবে আমাদের ট্যাকটিক চলন। তো ট্যাকটিক মানে কি বলেছি, প্রভাবে। কিসে কিসে প্রভাবে, যদি উদ্ভিদ অঙ্গের চলন, এই ট্যাকটিক চলন কিন্তু এক প্রকারের গমন। কি বললাম, এই ট্যাকটিক চলন কিন্তু এক প্রকারের গমন। যদি উদ্ভিদ অঙ্গের চলন আলো, তাপ, রাসায়নিক কিছু উপাদান ইত্যাদির প্রভাবে ঘটে, তবে সেটা কি হয়ে যাবে, ট্যাকটিক চলন। তবে তাকে ট্যাকটিক চলন বলে। ট্যাকটিক চলনের বিশেষ ভাগ রয়েছে। একটা হচ্ছে ফটো ট্যাকটিক, আর হচ্ছে কেমো ট্যাকটিক। ফটো মানে কি স্যার, ফটো, ফটো মানে ছবি। ফটো মানে ছবি হয় স্যার, কিন্তু ফটো মানে এখানে আলো। ফটো মানে কি বললাম, আলো, শুধু আলোটা মনে রাখবা। তারপরে এখানকার মধ্যে শুধু আলোটাকে নিবা, আর পুরোটা সেম টু সেম থাকবে। কি বলবা, যদি উদ্ভিদ অঙ্গের চলন আলো উদ্দীপকের প্রভাবে ঘটে তবে তাকে ফটো ট্যাকটিক চলন বলে। কি বললাম, এখান থেকে উত্তর বানানো যাবে, যদি উদ্ভিদ অঙ্গের চলন, এখানে ফটো মানে আলো, আলো আলোটাকে নিবা, আলো উদ্দীপকের প্রভাবে ঘটে তবে তাকে ফটো ট্যাকটিক চলন বলে। কেউ মানে কি, কেউ মানে কেমিক্যালস, রাসায়নিক উপাদান। হলো যদি উদ্ভিদ অঙ্গের চলন বিভিন্ন রকম রাসায়নিক উপাদানের প্রভাবে ঘটে তবে তাকে কেমোট্যাকটিক চলন বলে। এই ফটোট্যাকটিক চলনের উদাহরণটা কি বলেছিলাম, আমরা জেনেছিলাম যে কিছু শৈবাল রয়েছে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। এরা কি করে, চলরেণুর সাহায্যে কিন্তু স্থান পরিবর্তন করে। তো তারা কিন্তু আলো উদ্দীপকের প্রভাবে কিন্তু স্থান পরিবর্তন করে। এখানে সেই নামগুলো লিখতে হবে। কেমোট্যাকটিক উদাহরণ, একটা এখানে দুটো কথা আছে, একটা মসের শুক্রাণু, শুক্রাণু মানে কি মেল গ্যামেট, জনন কোষ, আর এটা হচ্ছে ফার্নের শুক্রাণু।
তাহলে মহাশেষ শুক্রাণু সুক্রোজের প্রভাবে আর ফার্নের ম্যালিক অ্যাসিডের প্রভাবে। এই যে সুক্রোজ আর ম্যালিক অ্যাসিড লিখলাম, এগুলো কি? এগুলো একটা কেমিক্যালস। তো বলছে উদ্ভিদাঙ্গ চলন যখন রাসায়নিক উপাদানের প্রভাবে ঘটে, মানে রাসায়নিক উপাদান উদ্দীপকের প্রভাবে ঘটে, তবে তাকে কেমোট্যাকটিক চলন বলে। যেমন ফার্নের শুক্রাণু সুক্রোজের প্রভাবে কি করে? চলাচল করে, জায়গা পরিবর্তন করে। আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে জায়গা পরিবর্তন করে। তো এই যে ট্যাকটিক চলন, এটা মনে রাখবো, এটা কিন্তু এক প্রকারের গমন। ট্যাকটিক চলন কিন্তু এক প্রকারের গমন, মনে রাখবো। এবার আমাদের হচ্ছে দুটো জিনিস, আর ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। বুঝে দিই তাহলে চলনটাকেও মুছে দিই। আমাদের দুটো জিনিস আর রয়েছে, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা ন্যাস্টিক চলন। প্রথমে জানবো ট্রপিক চলন। ট্রপিক মানে কি বলেছিলাম? দিকে। ট্রপিক মানে কি বলেছিলাম? দিকে। তো এবার উদ্ভিদঙ্গের চলন যখন উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের দিকে হয়, কোনো উদ্দীপক, উদ্দীপক জিনিসটা কি স্যার বললাম একটু আগে, যেমন আলো রয়েছে, জল রয়েছে ইত্যাদি। তো উদ্দীপকের দিকে হয়, তখন তাকে ট্রপিক চলন বলে। তো ট্রপিক মানে বুঝবা দিকে, ট্যাকটিক মানে কি বললাম? প্রভাবে। ট্রপিক মানে কি? দিকে। তো এখানে বেশ কয়েকটা রয়েছে বইয়ে তোমাদের। একটা হচ্ছে ফটোট্রপিক, একটা রয়েছে জিওট্রপিক, আর একটা রয়েছে হাইড্রোট্রপিক। ফটো মানে কি স্যার? আলো। আপনাকে বললাম ফটো মানে আলো, আলো কথা থাকবে। জিও মানে কি স্যার? জিও সিম স্যার? জিও ফোন স্যার? না স্যার। জিও মানে হচ্ছে এখানে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর হাইড্রো মানে কি স্যার? জল। যেখানে হাইড্রো কথা থাকবে বুঝে নেবা সেখানে জলের কথা বলছি। তাহলে স্যার এখানে কোন জায়গাতে আমরা এই কথাগুলো লাগাবো, কি বলবো? এবার ফটোট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদঙ্গের চলন যখন, ফটো মানে কি স্যার? আলো। আলো উদ্দীপকের দিকে হয়, তখন তাকে ফটোট্রপিক চলন বলে। আমি বলি যে জিওট্রপিক চলন কাকে বলে? এই কোন জায়গাতে আমি অভিকর্ষ ত্বরণ লাগাবো? উদ্ভিদঙ্গের চলন যখন অভিকর্ষ ত্বরণের দিকে হয়, তখন তাকে জিওট্রপিক চলন বলে। হাইড্রোতে কি বলবো? উদ্ভিদঙ্গের চলন যখন জল উদ্দীপকের দিকে ঘটে, তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে। উদাহরণটা কি বল? উদ্ভিদের উপর অংশে কি বলা হয় স্যার? ওটা কথা, নিচের অংশটা কি বলা হয়? মূল বলে। উপর অংশটা কি বলে? অনেক কাণ্ড রয়েছে, এই যে কাণ্ড। তো মূলটা কোথায় যায়? মাটির নিচে। তো প্রথম দেখো, মাটির নিচে কি আলো রয়েছে? নাই। আলোটা কোথায় রয়েছে?
আলোটা কোথায় রয়েছে? উপরে। তাহলে যখন উদ্ভিদ অঙ্গের কাণ্ডটা যখন উপরে যাবে তখন আলোর দিকে যাবে, এটা বলে পজিটিভ ফটোট্রপিক। আর যদি মূলটা মাটির নিচে যায় তাহলে আলোর বিপরীতে যাচ্ছে, সেটা হয়ে যাবে নেগেটিভ ফটোট্রপিক। আবার দেখুন জিওট্রপিক। তো জিও মানে কি? অভিকর্ষ ত্বরণ। তো মূলটা নিচে দিকে যাচ্ছে মানে মাটির নিচে দিকে যাচ্ছে, মানে কি? অভিকর্ষ ত্বরণের দিকে যাচ্ছে। তাহলে মূলটা হয়ে যাবে, উদ্ভিদের যে গাছের মূল রয়েছে সেটা হয়ে যাবে পজিটিভ জিওট্রপিক। আর যদি কাণ্ডটাকে দেখি তাহলে কি? অভিকর্ষ ত্বরণের উপরের দিকে যাচ্ছে, এটা হয়ে যাবে নেগেটিভ জিওট্রপিক। হাইড্রোট্রপিক, উদ্ভিদের মূল রয়েছে মাটির নিচে দিকে যাচ্ছে, নিচে কি রয়েছে? জল রয়েছে, তাহলে উদ্ভিদের মূলটা হয়ে যাবে পজিটিভ জিওট্রপিক। আর যদি কাণ্ডটাকে দেখি তাহলে উপরের দিকে যাচ্ছে, ওটা কি হয়ে যাবে? নেগেটিভ জিওট্রপিক। মনে থাকবে, এটি ছিল উদাহরণ। এবার আমরা জানবো লাস্ট ন্যাস্টিক চলন। ন্যাস্টিক মানে কি বলেছিলাম? তীব্রতা। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা, উদ্দীপক কি কি রয়েছে? তাপ, আলো, রাসায়নিক উপাদান, ইত্যাদি। তো কি বলছে? উদ্দীপকের তীব্রতা তীব্রতার প্রভাবে ঘটে। তাকে ন্যাস্টিক চলন বলে। একটা হচ্ছে ফটোনাস্টিক, ফটোনাস্টিক। একটা রয়েছে থার্মোনাস্টিক, একটা রয়েছে সিসমোনাস্টিক, একটা কেমোনাস্টিক, এটা লাস্ট রয়েছে নিকটিনাস্টিক। কথার মধ্যে উত্তর লুকিয়ে আছে। ফটো মানে কি স্যার? আলো। ফটো মানে আলো। থার্মো মানে কি? তাপমাত্রা। সিসমো মানে কি? স্পর্শ। কেউ মানে কি স্যার? রাসায়নিক উপাদান। আর নিকটি মানে এখন বোঝাচ্ছে দুটা জিনিস থাকবে, তাপও থাকবে প্লাস আলো থাকবে। এই দুটা প্রভাব যখন ঘটবে সেটা হবে নিকটিনাস্টিক। তাহলে প্রথমে বলছে আলো। ফটোনাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদাঙ্গের চলন যখন আলো উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে ফটোনাস্টিক চলন বলে। থার্মোনাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদাঙ্গের চলন যখন তাপ উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে থার্মোনাস্টিক চলন বলে। সিসমোনাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদাঙ্গের চলন যখন স্পর্শ উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে সিসমোনাস্টিক চলন বলে। কেমোনাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদাঙ্গের চলন যখন স্পর্শ উদ্দীপকের প্রভাবে ঘটে, বলছি রাসায়নিক উপাদান উদ্দীপকের প্রভাবে ঘটে
তখন তাকে কেমোনাস্টিক চলন বলে। আর নিকটিনাস্টিক উদ্দীপক চলন যখন তাপ এবং আলো উভয়ের প্রভাবে ঘটে, উভয় উদ্দীপকের তীব্রতার প্রভাবে ঘটে, তখন তাকে নিকটিনাস্টিক চলন বলে। উদাহরণগুলো কি রয়েছে? সূর্যমুখী ফুল দেখেছো? সূর্যমুখী ফুল করে কি করে? আলোর দিকে মুখ করে ফোটে, তাই তো? এটা যাবে ফটোনাস্টিক চলন। তাপের কি রয়েছে? টিউলিপ ফুল, টিউলিপ ফুল কি করে? কম তাপে কিন্তু, বেশি তাপে কিন্তু ফুটে, আর কম তাপে কিন্তু বন্ধ হয়ে যায়। সিসমোনাস্টিক স্পর্শ জানো, লজ্জাপতি। যখন তাকে ছুঁইবা, তাকে স্পর্শ করবে, তোমার যে স্পর্শ, সেই স্পর্শের প্রভাবে কিন্তু সেটা পাতাগুলো বন্ধ হয়ে যাবে। কেমোনাস্টিক বিভিন্ন রকম যে পতঙ্গভুক প্রাণী রয়েছে, সে পতঙ্গভুক প্রাণী মানে কি? পতঙ্গভূত প্রাণী, পতঙ্গভূত উদ্ভিদ। তোমার নাম শুনেছো? কলসপত্রী উদ্ভিদের নাম শুনেছো? কলসের মতো একটা আকার থাকে, যে কলসপত্রী উদ্ভিদ, সূর্য শিশির এবং কিছু কিছু উদ্ভিদ রয়েছে, দেখুন উদ্ভিদের যে দেহ, সে দেহটা কিন্তু মানে যখন তার কাছাকাছি আসবে, সেটাকে তার দেহের একটা বিশেষ গঠন আছে, তার মধ্যে থেকে আঁকড়ে ধরবে, ধরার পর তার শরীরে যে রক্ত, সেটা কিন্তু চুষে নেবে, সে রক্ত থেকে কিন্তু সে নাইট্রোজেন সংগ্রহ করে। তো সেরকম পতঙ্গভুক উদ্ভিদ যেমন সূর্য শিশির, কলসপত্রী, তারা কিন্তু এই কেমোনাস্টিক চলন দেখায়। আর নিকটিনাস্টিক তেঁতুল গাছের পাতা, তেঁতুল গাছের পাতা কি হয়? দিনের বেলাতে কি হয়? আলো আর তাপ দুটা প্রভাবে কি হয়? পাতাগুলো খুলে থাকে। রাতের বেলা কি হয়? তাপ আর আলো থাকে না, তাই বন্ধ হয়ে যায়। এটা হচ্ছিল আমাদের ন্যাস্টিক চলন। তো পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। তো তোমরা যদি এই কটা ভালো করে শুনো, তাহলে তোমরা নিজে থেকে কিন্তু বানাতে পারবে যে কোনটাতে কি ঘটে। এই ছিল আমাদের আজকে আলোচনা। তো আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।